লোডশেডিংটা যদি না হয় মানুষ এই বাড়তি খরচের যে চাপটা সেই চাপটা মানুষ খুব একটা কনসিডার করবে। এটা কি ঠিক? জি, এটা আসলে ওনার মতো বলেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই বিদ্যুতের মূল্য বৃদ্ধির সাথে সাথে শুধুমাত্র বিদ্যুতের তার যে ইউনিট প্রতি টাকা গুনতে হচ্ছে তাই নয়, এর সাথে একই সাথে অনেকগুলো সেক্টরে তার মূল্য বৃদ্ধি হয়ে যাচ্ছে। যদি একজন ব্যবসায়ীকে আপনি দেখাচ্ছিলেন যে সে মুরগি পালনের ব্যবসা করে, তাহলে তো সে তার ওই বিদ্যুৎ বিল পরিশোধের জন্য ডিমের দাম বাড়িয়ে দেবে, মাংসের দাম বাড়িয়ে দেবে। বাজার থেকে যখন নিম্নবিত্ত একজন মানুষ বাজার থেকে ডিম কিনতে যাবে, মুরগি কিনতে যাবে, সেগুলোর দাম বেশি হয়ে যাবে। আলটিমেটলি সকল জায়গায় ইফেক্ট পড়বে। আবার আরেকটা বিষয় যেটা বলেছিলেন ভাই, যে এইটার ক্ষেত্রে হয়তো ব্যবসায়ীরা জেনারেটর ব্যবহার করতে পারে, কিন্তু সেখানে তেল কোথা থেকে আসবে? তেলের দামও তো বৃদ্ধি হয়েছে। তেলের দাম বিগত টাইমে বৃদ্ধি হয়েছে, যেগুলো 20 টাকা 15 টাকা এইভাবে, পরে এইবার আবার 5 টাকা 4 টাকা এইভাবে বৃদ্ধি করা হয়েছে। তো সব মিলিয়ে যেখানেই আপনি হাত দিবেন, একটা জায়গায় হাত দিলে চেইন আকারে সব জায়গায় ইফেক্ট, জনগণ ভুগবে, জনগণ ভোগান্তির মধ্যে পড়বেন। আমরা আপনার শোর নাম হচ্ছে জনগণের জন্য রাজনীতি কিনা। আমরা একটা বিষয় বলতে চাই, দেখেন বিগত 24 সালের 29শে ফেব্রুয়ারি বিগত সরকার, সরকার ছিল ইন্টারিম গভর্নমেন্ট, তারা হচ্ছে এটা করেছিলেন 8% বিদ্যুতের দাম বৃদ্ধি করেছিলেন। এরপরে আর কোনো বিদ্যুতের দাম বৃদ্ধি হয়নি। কিন্তু বর্তমান পরিস্থিতি এসে আমরা দেখেছি যে বর্তমান সরকার মাত্র 3 মাসের মাথায় এসে বিদ্যুৎ এবং জ্বালানি, যদিও বৈশ্বিক পরিস্থিতির কথা বলা হচ্ছে, কিন্তু জনগণের জন্যই তো সরকার। ভর্তুকি তো সরকার শুধু বাংলাদেশ সরকার দেন না, পৃথিবীর অন্যান্য সরকারও জনগণের জন্য ভর্তুকি দেন। সুতরাং জনগণের জন্যই এই ভর্তুকির সিস্টেমটি রয়েছে এবং এটা আবহমান কাল থেকে চলে আসছে। জনগণের সুবিধাগুলোকে সামনে রেখেই আমাদের রাজনীতি। সুতরাং আমি মনে করি যে এই জাতীয় বিষয়গুলো করার ক্ষেত্রে যদি আরও ভালোভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, এবং সিস্টেম লসের কথা বলা হচ্ছে, দুর্নীতির কথা বলা হচ্ছে, অনেক প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকা বিদ্যুৎ বিল অনাদায়ী থেকে যায়, সেইগুলোকে যদি নিয়ে আসা হয়, তাহলে জনগণের প্রতি এই চাপটা না দিয়েও এটা থেকে কিন্তু সরকারের ভর্তুকি কমানোর সুযোগ থেকে যায়। কিন্তু সেইগুলো আদায়ের ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক মারপেচের মাধ্যমে বিভিন্নভাবে সেইগুলোকে অ্যাকোমোডেট করে ফেলা হচ্ছে। এখানে যে দুর্নীতিগ্রস্ত সরকার, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছেন, বা সরকারের বিভিন্ন দপ্তরের কথা আমার ভাই বলেছেন যে কোন দপ্তর দুর্নীতিমুক্ত বা কে আয়েসি জীবনযাপন করেন না। আসলে কিভাবে হবে? আজকে যদি আপনি যে বিষয়টা নিয়ে কয়েকটা দিন ধরে আমরা সরকার বিভিন্ন পত্রপত্রিকায় দেখছি, মিডিয়াতে দেখছি, সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের গভর্নর, একজন চেয়ারম্যান নিয়োগ নিয়ে। সেই চেয়ারম্যান বিগত সময়ে তিনি বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নর ছিলেন। সেখান থেকে তিনি তার স্ত্রীর নামে এটা গিফট লোন নিয়েছিলেন। আপনি জেনে থাকবেন যে আমরা যে তথ্যের মাধ্যমে পেয়েছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে। সেখানে সেই ব্যাংকের তৎকালীন মালিক ছিলেন এস আলম, যিনি বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে নিয়ে চলে গেছেন। এবং বিভিন্ন ব্যাংকের সেখানে তারা এই সুবিধা নেওয়ার জন্যই ওই সময় তাকে গিফট লোন, এইভাবে অনেক এরকম সরকারি কর্মকর্তাদেরকে গিফট লোন দেওয়া হয়েছে, যেগুলো অনাদায়ী রয়ে গেছে। সেখানে প্রায় 3.25 কোটি টাকা এখন সে ডিফল্টার হয়ে গেছে। এই লোনটা বেসিক্যালি সে সরকারি যেহেতু কর্মকর্তা, দুদকের আওতায় হয়তো পরবর্তী টাইমে চলে আসতে পারে, এই কারণে তার স্ত্রীর নামে সেটা নিয়েছেন, এটা স্বাভাবিক। আর দুর্নীতি দমন কমিশনকে ফাংশনিং না করা গেলে, যারা ভাই বলেছেন এটা অবশ্যই করা দরকার, কারণ দুর্নীতি দমন কমিশনের নিয়োগ যদি সরকারিভাবেই আমি দিয়ে থাকি, তাহলে সরকারি যে কর্মকর্তা বলেন বা সরকারি বা বেসরকারি আমরা যারা আছি তারা যদি নিয়োগ দিয়ে থাকি, সে কীভাবে আমার বিরুদ্ধে অভিযোগ গঠন করবে, সে কীভাবে আমার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করবে? এই জন্য এটার ব্যাপারে যে এমন একটা প্রাতিষ্ঠানিক মজবুতিকরণ দরকার, সাংবিধানিক এই প্রতিষ্ঠানকে এমনভাবে শক্তিশালী করা দরকার যাতে করে সকল পর্যায়ের দুর্নীতির ব্যাপারে এই দুর্নীতি দমন কমিশন সোচ্চার হতে পারে। এইটার ক্ষেত্রে এই ব্যাপারগুলো সঠিকভাবে না আসার কারণেই আজকে আমাদের আরেকটা বিষয় দেখেন, আমরা যেটা বিদ্যুতের দাম বাড়াচ্ছি, এটা কিন্তু আমার এলাকার জনগণও ভুগছে, এটা সারা বাংলাদেশে জনগণ পাবে। কিন্তু দেখেন, আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠনের জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে 24-এর বিপ্লবের পরে আমরা একটা সরকার গঠন করেছি। সেটা বিএনপি যেমন এইটা 17 বছর নির্যাতনের শিকার, আমরাও ঠিক তেমনিভাবে নির্যাতনের শিকার হওয়ার পরে আজকে সংসদে এসেছি, আমাদের ভাইও এসেছেন। কিন্তু দেখবেন যে এই জায়গাতেও আমার জনগণ একই ধারে সরকারের সকল ট্যাক্স দিচ্ছেন, আমার এলাকার জনগণ বিদ্যুতের দামও তিনি যেটা বাড়াবেন সেটা দেবেন, তেলের দামও বেশি দিয়ে দিচ্ছেন, সবই হচ্ছে। কিন্তু এখানে আবার বৈষম্য হচ্ছে যে একটা তথ্য আপনাকে দিয়ে রাখি, যে সরকারি ভাবে এমপিদের জন্য যে বরাদ্দর ছিল, সেই ক্ষেত্রে দেখবেন যে আচ্ছা, আমরা এই বিষয়টাতে আসবো, আমরা এই বিষয়টাতে আসবো, আমরা পরের পর্বে আসছি। আমি একটু প্রশ্নটা আপনাকে একটু করে নেই, যে
এলাকায় আপনি ঠিকঠাক মতো কাজ করতে পারছেন কিনা, আপনার যে বরাদ্দগুলো যাওয়ার কথা সেগুলো আপনি পেয়েছেন কিনা, এবং বরাদ্দগুলোর যে এক্সিকিউশন ডিস্ট্রিবিউশন এই কাজগুলো ঠিকঠাক করতে পারছেন কিনা। জি, এটার জন্য আপনাকে বলছিলাম যে দেখেন আমরা প্রথম যে বরাদ্দটি সরকারিভাবে পাই মানে সারা দেশের ইয়ার জন্য, সেখানে আমরা 25শে মার্চ সেটা 30 লক্ষ টাকা এবং 30 টন চাল গম এরকম একটা বরাদ্দ পাই, সাথে 25 লক্ষ আরও সাথে যুক্ত ছিল আরেকটা ফাংশন দিয়ে। এইটা কিন্তু আমরা আমার নির্বাচনী আসন অনেক উপজেলা আছে, অনেক আসন আছে একটা উপজেলা নেই, কিন্তু আমার আসনটা 2টা উপজেলা নিয়ে। তো সেই ক্ষেত্রে আমার বৃহৎ এরিয়ার ক্ষেত্রে এটা খুবই সীমিত এবং খুবই চাহিদার তুলনায় খুবই কম, যে ছোটোখাটো যে কাজগুলো হয় এইগুলো দিয়ে কাজ করা হয়, যেগুলো গ্রামীণ অবকাঠামো নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, খেলার মাঠে করা, মাটি ভরাট করেন, এই জাতীয় কাজগুলো সাধারণত এটা দিয়ে হয়ে থাকে। এরপরে আমরা যেটা জেনেছি যে সেটা এই জায়গায় বৈষম্যের কথা আমি তুলে ধরছিলাম। আমার এলাকার জনগণ বিদ্যুতের দাম দিবে, আমার এলাকার জনগণ বেশি টাকায় তেল কিনবে, আমার এলাকার জনগণ কৃষি পণ্য উৎপাদন করে দেশের মানুষের খাদ্য চাহিদা মেটাচ্ছে, কিন্তু আমার এলাকার জন্য এই পর্যন্তই আমি থেকে গেলাম। এরপরে এসে আমরা দেখেছি, যেটা তথ্য জেনেছি, যেটা বিভিন্ন মিডিয়াতেও এসছে, সেটা হচ্ছে যে পরবর্তীতে এসে এপ্রিলের 30 তারিখে সরকারি দলীয় এমপিদের জন্য 85 লক্ষ টাকা এবং 90 মেট্রিক টন চাল গম আলাদাভাবে বরাদ্দ দিয়েছে, সেখানে আমরা বাদ পড়ে গিয়েছি। তো আমরা আমাদের এই দুটো বরাদ্দ কি সেম? আগেরটা ছিল, আগেরটা যেটা ছিল সেটা সকল এমপিদের জন্য ছিল, সরকারি বেসরকারি সকল বিরোধী দল সকলের জন্য ছিল, কিন্তু পরের যেটা হয়েছে সেটা সরকার দলীয় এমপিদেরকেই শুধু এই বরাদ্দটি, বিশেষ করে দুর্যোগ মন্ত্রণালয় থেকে যেটা দেওয়া হয়েছে সেটা এইভাবেই দেওয়া হয়েছে বলে আমাদের কাছে তথ্য এসছে। এবং পরবর্তীতে 24শে মে 30 লক্ষ টাকা এবং 40 মেট্রিক টন চাল এটা সরকার দলীয় নারী এমপি যারা আছেন, তাদের যারা সংরক্ষিত আছেন তাদের দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে বিরোধী দলীয় নারী এমপি যারা তারা এটা থেকে বঞ্চিত হয়েছেন। তো এইটা জনগণের জন্য যদি আমাদের সরকার হয়, দেশের সরকার তো সকলের সরকার, সকল জনগণের অভিভাবকত্ব করছেন সরকার, সকল জনগণ দেশের বিভিন্ন জায়গা থেকে ট্যাক্স দিচ্ছেন এবং সরকারের কাজে মানে মুস্তাফিজুর রহমান বাবুল, আপনি কি বরাদ্দটা পেয়েছেন সরকার দলীয় এমপি হিসেবে? আসলে সরকারের আপনার কতগুলো বরাদ্দ আসছিল সাধারণ বরাদ্দ, আর কতগুলো বরাদ্দ আছে বিশেষ বরাদ্দ। তো আমার মনে হয় যে সাধারণ বরাদ্দটা এটা আমরা সবাই পেয়েছি, ওনারা পেয়েছেন, আমরাও পেয়েছি। উনি ওনার 2 উপজেলা যা পেয়েছেন, আমিও আমার 2 উপজেলা তাই পেয়েছি আর কি। এর বাইরে সর্বশেষ একটা বরাদ্দ দেওয়া হয়েছে, সেই বরাদ্দটা বিশেষ বরাদ্দ। সেই বিশেষ বরাদ্দটা বিশেষ বরাদ্দ, সেই বিশেষ বরাদ্দটা সবার কাছে হয়তো পৌঁছে নাই অথবা পৌঁছে দেওয়া যায় নাই। তো আমি যেটা আশা করি যে আপনার 24-এর ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের পরে গত 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা অনুষ্ঠিত হলো, এই নির্বাচনের পরে যে সংসদ গঠিত হয়েছে, এই সংসদের ভেতরে এবং সংসদের বাইরে সংসদ সদস্য হিসাবে সংসদের ভেতরে যেন আপনার সম্মান এবং মর্যাদা অধিকার এটা পাওয়ার প্রশ্নে যেন কোনো তারতম্য, কোনো বৈষম্য যেন আমরা লক্ষ্য না করি। একই সাথে আমি আশা করি বর্তমান সরকার অবশ্যই আন্তরিক এবং আন্তরিকতার স্বাক্ষর তারা রাখবেন, যে সংসদের বাইরেও আমাদের সকল এমপি, সরকারি দল বিরোধী দল নির্বিশেষে সকল এমপি যেন যার যার এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড করা, সরকারি আপনার বরাদ্দ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যেন সমান অধিকার তারা ভোগ করেন। এইটা আমি এটা বিনয়ের সাথে, সেই এলাকার মানুষগুলো তো এটা ডিজার্ভ করে। এটা তো ওই এলাকায় তো শুধুমাত্র বিরোধী দলের লোক বাস করেন না, ওই এলাকায় তো সরকারি দলের লোক বাস করেন। আমি ওনার পক্ষেই বলতেছি, জি সেটাই বলছি। পরিবর্তিত বাস্তবতায় বিশেষ করে জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরের যে সংসদ, পরের যে সরকার, এই সরকারের কাছে এবং এই সরকারের কাছে তো দেশের মানুষ তো আপনার আশা করে, এবং আমিও মনে করি যে সংসদের ভেতরে যেমন আমাদের সকলের সম্মান মর্যাদাটা সুরক্ষিত থাকবে, সরকারি দল বিরোধী দল নির্বিশেষে আমার মর্যাদা, আমার অধিকারটা সুরক্ষিত থাকবে, এবং সংসদের বাইরেও যেন সকল ক্ষেত্রে সকল ইস্যুতে সরকারি দল এবং বিরোধী দলের সকল সদস্য সমান অধিকার এটা যেন তারা পায়। আমি মনে করি যে সেই ব্যাপারে বর্তমান সরকারের আন্তরিকতা আছে এবং আন্তরিকতা থাকবে।